আসসালামু আলাইকুম। বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির নাম যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে থেকে দেশটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাশিয়া। দেশ দুটির সামরিক সামর্থ্যের ব্যবধান সামান্য। যুক্তরাষ্ট্র যখন এগোচ্ছে তাকে স্পর্শ করা কিংবা ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় ঘুম হারাম করছে রাশিয়া। কোনো না কোনোভাবে সে প্রযুক্তি করায়ত্ত করছেন তারা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। রাশিয়া কিভাবে যুক্তরাষ্ট্রকে ড্রোন প্রযুক্তিতে চ্যালেঞ্জ জানাচ্ছে আজ জানাবো সেই বিশ্লেষণ। স্টেলথ স্ট্রাইক ড্রোন প্রযুক্তি করায়ত্ত করেছে রাশিয়া। নতুন প্রজন্মের যুদ্ধবিমানের নিয়ন্ত্রণে ড্রোন পরিচালনায় সাফল্যের পর সেকেলে যুদ্ধবিমানের নিয়ন্ত্রণেও এই প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। এখন এই স্টেলথ ড্রোন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তাদের অবস্থান নির্ণয় করে দেবে রুশ যুদ্ধবিমানকে। আর যুদ্ধবিমান বিপদসীমার বাইরে থেকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রু ঘাঁটি ধ্বংস করবে। এই খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। খবরে বলা হয়েছে, রাশিয়ার বোমারু বিমান টুপোলেভ Tu-95S এর ক্রু সম্প্রতি ককপিট থেকে মানবহীন একটি ড্রোনকে ইনফ্লাইট নির্দেশনা প্রদানের অনুশীলন চালিয়েছে। কোন ধরনের ড্রোন এই অনুশীলনে অংশ নিয়েছে তা খবরে বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে এটি অত্যাধুনিক S-70 ওখোটনিক স্টেলথ স্ট্রাইক ড্রোন কিনা তা প্রতিরক্ষা সূত্র নিশ্চিত যেমন করেনি, অস্বীকারও করেনি। স্টেলথ প্রযুক্তি হল স্বল্প পর্যবেক্ষণযোগ্য টেকনোলজি, সংক্ষেপে এলও প্রযুক্তি। এটি একটি সামরিক কৌশল যা রাডার, ইনফ্রারেড এবং অন্যান্য শনাক্তকরণ প্রযুক্তি থেকে বিমান, জাহাজ, সাবমেরিন, মিসাইল, উপগ্রহ ও স্থল যানবাহনকে প্রায় অদৃশ্য করে রাখে। যুক্তরাষ্ট্রে আধুনিক স্টেলথ প্রযুক্তির বিকাশ 1958 সালে শুরু হয়েছিল। সে সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধে U-2 গুপ্তচর বিমানগুলোর রাডার ট্র্যাকিং প্রতিরোধ প্রচেষ্টা ব্যর্থ হয় তাদের। এখন এ প্রযুক্তি রাডার সংকেত হ্রাস বা ব্লক করতে সক্ষম। টুপোলেভ Tu-95 বোমারু বিমান সোভিয়েত মিলিটারি প্রথম ব্যবহার করেছিল 1952 সালে। এটি একমাত্র বিমান যেটি দীর্ঘকাল ধরে সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীকালে রাশিয়ার মিলিটারিকে সাহায্য করে যাচ্ছে। মার্কিন বিমান বাহিনীর B-52 বোমারু বিমানের চেয়ে এটি পুরনো। এখনও টিকে থাকা প্রপেলারযুক্ত একমাত্র বোমারু বিমান Tu-95। এখনও প্রায় 50টির বেশি টুপোলেভ Tu-95 বিমান রাশিয়ার বিমান বাহিনীতে সক্রিয় অবস্থায় রয়েছে। ন্যাটো টুপোলেভ Tu-95 নাম দিয়েছে বেয়ার। স্নায়ুযুদ্ধ আমলের আশ্চর্যজনক প্রযুক্তি বলা হয় একে। প্রায় 70 বছর ধরে সক্রিয় ওই বেয়ার এখনও নিয়মিতভাবে আলাস্কায় টহল ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। Tu-95 সবচেয়ে বেশি শব্দ করা বিমানগুলোর মধ্যে একটি। এত বেশি শব্দ হয় যে একে অনুসরণ করা অন্য জেটের পাইলটরাও নাকি এ শব্দ শুনতে পান। Tu-95-এর সঙ্গ দেয়া স্টেলথ স্ট্রাইক ড্রোনের দুটি ভূমিকার কথা উল্লেখ করেছে সংবাদ সংস্থা তাস। এক, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা। 2, Tu-95-এর অবস্থান নির্ণয় করে পুনরায় সংযোগ তৈরি করা। আসলে কি ঘটছে তা নির্ধারণ করা খুব সহজ নয় এখানে। যদি মনে করা হয় রাশিয়া শিশুর মতো স্রেফ যুক্তরাষ্ট্রের অনুকরণ করে চলেছে, এটা ভুল হবে। ড্রোন এয়ারফেয়ারের প্রযুক্তিতে পরিপক্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি, সংক্ষেপে ডারপা, ড্রোন বিষয়ক গ্রেমলিনস প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ড্রোন তৈরির চেষ্টা চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি সামরিক যুদ্ধ বিমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে। অনুষ্ঠিত হয়েছে কৃত্রিম যুদ্ধ। AC-130 গানশিপের জন্য অফবোর্ড সেন্সর হিসেবে ড্রোন বানিয়েছে দেশটির বিমান বাহিনী। ড্রোন প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যদি মনে করা হয় ড্রোন নিয়ে রাশিয়ার সক্ষমতার অভাব রয়েছে, এটা ভুল হবে। Tu-95-এর সীমিত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে
ব্যবহৃত ড্রোনের সামর্থ্য চিন্তা করা হলে তাও যথার্থ হবে না। নীরবে নিভৃতে বড় কিছু করার প্রবণতা রাশিয়াকে বেশ সাহসী করে তুলেছে। এখানেও তাই হচ্ছে। সিএনএর বিশ্লেষক এবং রাশিয়ান প্রযুক্তি বিশেষজ্ঞ স্যামুয়েল বেন্ডেথ মনে করেন, দুই ধরনের ড্রোন নিয়ে কাজ করছে রাশিয়া, একটি ওখাটনিক, অন্যটি আলতুইস। তিনি বলেন, কি ধরনের ড্রোন নিয়ে পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে আমরা তেমন জানি না। আসলে রাশিয়ার সব চিন্তায় এখন ওখাটনিক অথবা আলতুইসকে কেন্দ্র করে। ওখাটনিক হচ্ছে স্টেলথ স্ট্রাইক ড্রোন, যা আকাশ থেকে আকাশে হামলার জন্য ক্ষেপণাস্ত্র বহন ছাড়াও অভিযান পরিচালনা করতে পারে। গত বছর মানববাহী যুদ্ধবিমান সু-57 থেকে এর একটিকে নিয়ন্ত্রণ নিয়ে অনুশীলন করা হয়। এর রেঞ্জ ছিল 3000 মাইলেরও বেশি। সালের জানুয়ারি মাসে রাশিয়ার ড্রোন তৎপরতার খবর জানাজানি হয়। সেই সময় রাশিয়ান সামরিক বিভাগ থেকে বিষয়ে কিছুই জানানো হয়নি। এরপর বহুবার খবর প্রকাশ্যে আসে যে রাশিয়া গোপনে অত্যাধুনিক ড্রোন তৈরির কাজ করছে। অবশেষে দেশটি সেই ড্রোনের ছবি প্রকাশ্যে আনে 8 মাস পর। এবারও তাই করা হলো। অনুসরণের তেমন কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ পায়নি। ড্রোন নিয়ে রাশিয়ার দ্বিতীয় যে প্রকল্প তার নাম আলতুইস। 3000 মাইলেরও বেশি রেঞ্জে কাজ করবে এ ড্রোন। মার্কিন MQ-4 গ্লোবাল হকের সমমানের। তবে কয়েক বছর এ ড্রোন সার্ভিসে থাকবে না। যুদ্ধ কৌশলে এটি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কম। বেন্ডেথ জানান, ওখাটনিক ড্রোন ও সেকেলে 295 এর সক্ষমতা একসঙ্গে বাড়ানো হতে পারে। এই স্টেলথ ড্রোন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তাদের স্থান নির্ণয় করতে পারবে। এতে 295 ডেঞ্জার জোনের বাইরে অবস্থান করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের ধ্বংস করে দেওয়ার সুযোগ পাবে। ড্রোনটির এয়ার টু এয়ার সক্ষমতার কারণে 295 শত্রুদের যুদ্ধবিমান থেকে দূরে অবস্থানের সুযোগ পাবে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় 295 এর সক্ষমতা কম হলেও কিংবা ওখাটনিকের বোমা বহনে দুর্বলতা থাকলে তারা সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মার্কিন নৌবাহিনী MQ-25 স্টিনগ্রের সঙ্গে এর চমকপ্রদ বৈপরীত্য রয়েছে। মানুষের সামনে থেকে কাজ করার জন্য স্টেলথ অ্যাটাক ড্রোন হিসেবে এর পরিকল্পনা করা হলেও এরিয়াল ট্যাঙ্কার হিসেবে এখন কাজ করছে MQ-25। রাশিয়ানরা যখন যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে রোবটকে কাজে লাগিয়ে মানব সম্পদকে তাদের পেছনে রাখছে, যুক্তরাষ্ট্র তখন অভিযান থেকে ড্রোনকে দূরে সরিয়ে রেখে ব্যয়বহুল মানববাহী যুদ্ধবিমান পাঠাচ্ছে। শেষমেশ রাশিয়ার এ অনুশীলনের একটি ব্যাখ্যা থাকতেই পারে। সেটা হলো, অন্য এয়ারক্রাফটের সঙ্গে আরও বেশি দূরত্ব থেকে ওখাটনিক ড্রোন সামঞ্জস্য বজায় রাখতে পারে। এটাই হয়তো করে দেখিয়েছেন তারা। বেন্ডেথ বলেন, মানববাহী বিমান ও মানবহীন বিমানের সমন্বয়ের প্রযুক্তি এবং ওখটনিকের অভিযান পরিচালনার সক্ষমতা পরীক্ষার চেয়েও বেশি কিছু ছিল এখানে। এর মাধ্যমে এটাও পরীক্ষা করা হয়েছে যে এটি শুধু সু-57 এর সঙ্গেই ওড়ে না, রাশিয়ার অন্য গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানের সঙ্গেও এটি সমন্বয় সাধন করতে পারে। তার মানে ড্রোন নিয়ন্ত্রণকারী যুদ্ধজাহাজের সংখ্যাও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে গেল। রাশিয়ার এ অনুশীলনকে সাদামাটা চোখে দেখার সুযোগ নেই। কিভাবে মানববাহী বিমান ও ড্রোন একসঙ্গে কাজ করে এটা দেখানোর জন্য একটি ডেমো ফ্লাইট পরিচালনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের শিকার হয় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। রাশিয়া সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পুরো ব্যবস্থাকেই ঝালাই করে নিয়েছে। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেছেন, 295 নিয়ে করা পরীক্ষা ঠিকঠাক সম্পন্ন হয়েছে। রাশিয়া মানবহীন যুদ্ধ ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে বিপুল লোক নিয়োগ করা হয়েছে। প্রাচীন 295 হয়তো এর মাধ্যমে দ্বিতীয় জীবন লাভ করল। কৌশলগত বোমারু বিমান হিসেবে নয়, স্টেলথ অ্যাটাক ড্রোনের জন্য নিয়োজিত স্কোয়াড্রনগুলোর উড়ন্ত নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে এখন সদম্ভে উঠতে পারবে 295 যুদ্ধ বিমান। রাশিয়ার সামরিক ঝুলিতে যুক্ত হল আরও একটি সাফল্য। প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে চিন্তিত করার কাজটাও ভালোভাবে সেরে নিল প্রায় 30 লাখ সেনা সদস্যের দেশটি। 1264টি যুদ্ধবিমান
195টি বোমারু বিমান, 1267টি জঙ্গি বিমান, 1655টি সাঁজোয়া হেলিকপ্টার এবং 12,000 পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাশিয়া বিশ্ব রাজনীতিতে প্রভাব বলয় বাড়ানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। আরও একটি সামরিক প্রযুক্তি যুক্ত হল তাদের বিক্রি পণ্যের তালিকায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।